আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি বায়োলজির আরো একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমি বায়োলজি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যে টপিকটা দেখলেই তোমাদের অনেকের ভয় লাগে এবং তোমরা বেশিরভাগই এই টপিকটা বোঝো না। সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আজকে পুরা ক্লাসে সালোক সংশ্লেষণের এ টু জেড যা কিছু পড়তে হবে সবকিছু নিয়ে আলোচনা করব। সো পুরা ক্লাসটা যদি তোমরা দেখো ভাইয়া, যারা এই অধ্যায় দেখলে ভয় পাইতা, যারা এই অধ্যায় না এই টপিকটা দেখলে ভয় পাইতা, এবং যারা এই টপিকটা কোনোভাবে বুঝতে পারতা না, তাদের সব কনফিউশন আজকে দূর হয়ে যাবে। ওকে, সো আসো আমরা ক্লাসটা শুরু করি। তো তোমরা হয়তোবা এটা প্রত্যেকেই জানো, সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা আসলে কি দেখো ভাইয়া। সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরির যে প্রক্রিয়া সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এখানে কার্বোহাইড্রেট মানে কি ভাইয়া? কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। ওকে, সো আচ্ছা, বোর্ডটা একটু নড়তেছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। এবং সালোক সংশ্লেষণ এর ইংলিশটা একটু খেয়াল করে দেখো, ফটোসিনথেসিস। তো এখানে নামের শেষ অংশটা দেখো, এখানে আছে সিস। তো বায়োলজিতে যদি কখনো দেখো নামের শেষে সিস আছে, এই সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়া। তার আগে দেখো সিনথেসিস। সিনথেসিস মানে তৈরির প্রক্রিয়া। ওকে, সো সিনথেসিস মানে কি? তৈরির প্রক্রিয়া। এবং নামের শুরুতে আছে ফটো। ফটো কথাটার অর্থ হচ্ছে আলো। তাহলে ফটোসিনথেসিস শব্দের অর্থ কি দাঁড়ায়? তোমরা অনেকে বলবা যে ভাইয়া আলো তৈরির প্রক্রিয়া, কিন্তু ফটোসিনথেসিস মানে আলো তৈরির প্রক্রিয়া না। আলো কি আসলে তৈরি করা যায়? যায় না। তাহলে আলোর সাহায্যে কোনো কিছু তৈরির প্রক্রিয়া সেটা হচ্ছে ফটোসিনথেসিস। তাহলে আলোর সাহায্যে আমরা কি তৈরি করব? আমরা তো না, উদ্ভিদ কি তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরির যে প্রসেসটা সেটা হচ্ছে ফটোসিনথেসিস। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ফটোসিনথেসিসের জন্য কি কি উপাদান লাগবে তোমরা এটাও ছোটবেলা থেকে জানো। ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড, এই চারটে উপাদান লাগে। আচ্ছা, তো তোমরা ফটোসিনথেসিসের যে বিক্রিয়াটা সেটাও অনেক আগে থেকে জানো, ক্লাস 7-8 থেকে জানো, তাই না? সো বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 12 অণু পানি, সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে এটা পরিণত হবে C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ আমরা যে চিনি খাই না, সেটা এক ধরনের গ্লুকোজ। তাহলে গ্লুকোজে পরিণত হবে বা চিনিতে পরিণত হবে। অক্সিজেন, 6 অণু অক্সিজেন অণু তৈরি করবে এবং 6 অণু পানি তৈরি করবে। ওকে, সো এই হচ্ছে টোটাল সালোক সংশ্লেষণের বিক্রিয়া। তো সালোক সংশ্লেষণ সম্পর্কে একটা কথা মনে রাখো ভাইয়া, সালোক সংশ্লেষণ হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। সালোক সংশ্লেষণ কি? এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। এই একটা কথা খুব ভালো করে মনে রাখো, এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। তো তোমরা নিশ্চয়ই জানো যে জারণ কি। তোমরা ছোটবেলা থেকে এই একটা বিষয় হয়তো বা পড়ছো খুব ভালো করে, সেটা হচ্ছে জারণ। এবং জারণ মানে হচ্ছে সারণ। এই কথাটা তোমরা প্রত্যেকে জানো, তাই না? তাহলে জারণ মানে কি? জারণ মানে হচ্ছে সারণ। কিসের সারণ? ইলেকট্রনের সারণ। তাহলে ইলেকট্রনের সারণ হইলে সেটাকে আমরা বলি জারণ। আবার আরো একটা জিনিস, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন সারণ মানেও জারণ। অথবা যদি অক্সিজেন গ্রহণ হয় তাহলে কিন্তু সেটাকে আমি বলবো জারণ। তাহলে তিনটা কজ হইলে সেটাকে আমরা জারণ বলি: ইলেকট্রন ছাড়ন, হাইড্রোজেন ছাড়ন, অথবা অক্সিজেন গ্রহণ। এই বিষয়টা একটু খেয়াল করো। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে এইখানে এই যে পানি আছে না, 12 অণু পানি, এই পানি থেকেই তৈরি হয় এই অক্সিজেনটা। তাহলে এই পানি থেকে কি তৈরি হচ্ছে? অক্সিজেনটা তৈরি হচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো, এইখানে যে পানি, পানি থেকে যদি হাইড্রোজেনটা বাদ দিয়ে দিই তাহলে থাকে কি? শুধুমাত্র অক্সিজেনটাই থাকে। তাহলে এই পানি থেকেই অক্সিজেনটা তৈরি হচ্ছে, তাহলে এখানে হাইড্রোজেনের সারণ ঘটছে। তার মানে কি এই বিষয়টাকে আমি বলতে পারি জারণ। এই বিষয়টাকে আমি কি বলতে পারি ভাইয়া? এই বিষয়টাকে আমি বলতে পারি এটা হচ্ছে জারণ। আচ্ছা, আবার এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড থেকেই তৈরি হয় এই গ্লুকোজটা।
তাহলে দেখো তো কার্বন ডাই অক্সাইডে কোনো হাইড্রোজেন ছিল না, তাহলে এইখানে হাইড্রোজেনটা আছে, গ্লুকোজের ভিতরে হাইড্রোজেনটা আছে, তার মানে কি এখানে হাইড্রোজেনটা গ্রহণ হয়েছে। তাহলে হাইড্রোজেন সারণ মানে যদি জারণ হয়, হাইড্রোজেন গ্রহণ করা মানে কি বিজারণ। তাহলে এইখানে যে বিক্রিয়াটা ঘটছে সেই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, একটু পরেই স্মার্ট বোর্ড হইলে অনেক সুবিধা হইতো, যেহেতু বোর্ডে লেখায় পড়াইতে হচ্ছে। এখানে এই লেখাটা আমি পরবর্তীতে পাবো না, আমি এখনই একটু বলে দিই। সালোক সংশ্লেষণকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আলোক পর্যায় এবং আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায়। মনে রাখো, আলোক পর্যায়ে জারণ ঘটে আর অন্ধকার পর্যায়ে ঘটে বিজারণ। তাহলে বলো তো ভাইয়া, এখানে জারণ কোনটা হয়েছে? জারণ ঘটছে, পানি থেকে অক্সিজেন তৈরি হয়েছে, এটা হচ্ছে জারণ। আর তাহলে এটা, এই জারণটা কোন ধাপে ঘটবে? সে আলোক পর্যায়ে ঘটে, অর্থাৎ আলোক পর্যায়ে এই পানি থেকে অক্সিজেন তৈরি হবে। আর অন্ধকার পর্যায়ে ঘটে বিজারণ। তাহলে অন্ধকার পর্যায়ে কি তৈরি হবে ভাইয়া বলতো? অন্ধকার পর্যায়ে এই কার্বন ডাই অক্সাইড থেকে আলটিমেটলি তৈরি হবে এই যে গ্লুকোজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই জারণটা ঘটবে কখন? জারণটা ঘটবে আলোক পর্যায়ে। তাহলে এই জারণটা ঘটে, এটা ঘটে আলোক পর্যায়ে, আলোক পর্যায়ে। আচ্ছা, আর বিজারণটা ঘটে কখন? এটা ঘটবে অন্ধকার পর্যায়ে, অন্ধকার পর্যায়ে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো যেহেতু বুঝতে পেরেছো তোমরা, আমি একটু সামনের দিকে আগাবো, এজন্য আমি বোর্ডটা একটু মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু আগে যেই কথাটা বললাম, একটা সালের কথা মনে রাখো, 1905 সাল। 1905 সাল, এই 1905 সালে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে কালো মানুষ। কালো মানুষ মানে হচ্ছে ব্ল্যাক ম্যান। ওকে, মজা করে বললাম কালো মানুষ, তার নাম হচ্ছে আসল নাম হচ্ছে ব্ল্যাক ম্যান। তো এই ব্ল্যাক ম্যান সালোক সংশ্লেষণের যে বিক্রিয়া, সেটাকে দুইটা পর্যায়ে ভাগ করেন। তাহলে সালোক সংশ্লেষণকে কয়টা পর্যায়ে ভাগ করেন? তাহলে সংশ্লেষণকে সালোক সংশ্লেষণকে দুইটি পর্যায়ে ভাগ করেন, দুইটি পর্যায়ে ভাগ করেন। সো দুইটা পর্যায় কি কি? প্রথম যে পর্যায়টা, সেটা নাম হচ্ছে আলোক পর্যায়, সেটা হচ্ছে আলোক পর্যায়। এবং দ্বিতীয় যে পর্যায়, সেই পর্যায়টাকে বলা হয় অন্ধকার পর্যায়, এটাকে বলা হয় অন্ধকার পর্যায়। আচ্ছা, তো আলোক পর্যায় আলোতে ঘটে, তাহলে অন্ধকার পর্যায় কখন ঘটবে? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া অন্ধকারে ঘটে, তাই না? কিন্তু আসলে এই অন্ধকার পর্যায়ের আরো একটা নাম দেখো ভাইয়া, এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়, নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় কথাটার অর্থ হচ্ছে, এটা আলোতেও ঘটতে পারে, আবার আলো না থাকলেও সমস্যা নেই। মানে অন্ধকারেও ঘটতে পারে, আবার আলো থাকলেও সেখানেও ঘটবে। বুঝতে পেরেছো? তাহলে এটার আরেকটা নাম হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এবং আলোক পর্যায়ের অপর নাম হচ্ছে, এটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়। এই নামটা মনে রাখো, আলোক নির্ভর পর্যায়, নির্ভর পর্যায়। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে একটু আগে আমি কিন্তু তোমাদেরকে বলেছি, একটু আগে তোমাদেরকে একটা কথা বলেছি, এই আলোক পর্যায়ে ঘটে জারণ, এই আলোক পর্যায়ে ঘটে জারণ। আর অন্ধকার পর্যায়ে কি ঘটে? অন্ধকার পর্যায়ে ঘটে বিজারণ। তো একটু আগেই একটু আগেই যে বিক্রিয়াটা দেখেছো, যাদের মনে নাই তোমাদের সুবিধার্থে বিক্রিয়াটা আবারও লিখে দিই। দেখো, 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি, এইখান থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয়েছিল C6H12O6 গ্লুকোজ। এছাড়াও তৈরি হয়েছে কি 6 অণু কার্বন, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি। তো উদ্ভিদ মূলের মাধ্যমে যে পানিটা শোষণ করে, এই পানিটা কি হয় বলতো ভাইয়া? আলোক পর্যায়ে জারণ ঘটে, এই পানি থেকে অক্সিজেন তৈরি হয়। এবং উদ্ভিদ পাতার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা শোষণ করে,
সেই কার্বন ডাই অক্সাইডটা পরিণত হয় গ্লুকোজে, তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা গ্লুকোজে পরিণত হচ্ছে। তাহলে এইখানে ঘটে জারণ এবং অন্ধকার পর্যায়ে ঘটে সেই বিজারণটা। তাহলে যেহেতু জারণটা ঘটতেছে আলোক পর্যায়ে, আলোক পর্যায়ে যেহেতু জারণ ঘটে, তার মানে কি আলোক পর্যায়ে কোন বিষয়টা ঘটে ভাইয়া? এখানে এই যে পানি, উদ্ভিদ মূলের মাধ্যমে যে পানিটা শোষণ করলো, সেই পানিটা পরিণত হয় অক্সিজেনে। ওকে, সো এই যে পানিটা উদ্ভিদ মূলের মাধ্যমে শোষণ করলো, এই পানিটা অক্সিজেনে পরিণত হয়। এখন এই পানিটা ভাঙার জন্য একটা শক্তি দরকার। পানি তো এমনি এমনি ভেঙে যাবে না, তাই না? পানিটা ভাঙার জন্য কি দরকার? একটা শক্তি দরকার। এই শক্তিটা পায় উদ্ভিদ সূর্যের আলো থেকে। তাহলে একটা কথা মনে রাখো, এই যে একটু আগে বললাম, সরি ভাইয়া, ওকে, একটু আগে যে আমি বললাম নামের শেষ অংশে যদি থাকে সিস, সিস কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। এই সিসের আগে তুমি যদি জাস্ট লাই বসায় দাও, লাইসিস কথাটার অর্থ হচ্ছে ভাঙার প্রক্রিয়া, এবং তার আগে তুমি বসায় দাও ফটো, তাহলে ফটোলাইসিস। তাহলে ফটোলাইসিস মানে কি? লাইসিস মানে তো ভাঙার প্রক্রিয়া, ফটো মানে হচ্ছে আলো, তাহলে আলো ভাঙার প্রক্রিয়া অনেকে বলবা, কিন্তু এটা আসলে আলো ভাঙার প্রক্রিয়া না, আলোর সাহায্যে কোনো কিছু ভাঙার প্রক্রিয়া। তাহলে আলোর সাহায্যে আমরা কি ভাঙতেছি? পানি। তাহলে ফটোলাইসিস অফ ওয়াটার, ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে এই যে এই বিক্রিয়াটা, এটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় আলোক পর্যায়ে কি হয়, আলোক পর্যায়ে ফটোলাইসিস অফ ওয়াটার হয়। ওকে, আচ্ছা, এই ফটোলাইসিস অফ ওয়াটারের সাথে আরো একটা ঘটনা ঘটে আলোক পর্যায়ে, সেটাকে বলা হয় ফটোফসফোরিলেশন। সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন কি? নামের শেষ অংশে আছে শন, এই শন কথাটার অর্থ হচ্ছে প্রক্রিয়া। ফটোফসফোরিলেশন মানে হচ্ছে ফসফেট যোগের প্রক্রিয়া, আলোর সাহায্যে ফসফেট যোগের প্রক্রিয়া, যেহেতু নামের শুরুতে আছে ফটো, ফটো মানে হচ্ছে আলো। তাহলে তোমরা এই জিনিসটা নিশ্চয় চেনো, এডিপি। এডিপি মানে কি ভাইয়া বলো তো? এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই কথাটার অর্থ হচ্ছে, এটাও তোমরা আশা করি জানো, ডাই কথাটার অর্থ হচ্ছে দুই। তাহলে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এখানে ফসফেটের সংখ্যা কয়টা? দুইটা। তাহলে এই এডিপি এর সাথে আমি যদি আরো একটা ফসফেট যোগ করি, অর্থাৎ দুইটা ফসফেট আগে থেকে আছে, আমি নতুন করে আরো একটা ফসফেট যোগ করলাম, তাহলে ফসফেটের সংখ্যা কয়টা হবে? তিনটা হবে। তাহলে এটা যেই বিষয়টাতে পরিণত হবে, যে জিনিসটা তৈরি করবে, সেটা হচ্ছে এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, ট্রাই কথাটার অর্থ হচ্ছে তিন। তাহলে এই আলোক পর্যায়ে পানি ভেঙে অক্সিজেন হচ্ছে, এটা একটা ঘটনা ঘটছে। আরো একটা ঘটনা হচ্ছে, এখানে এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক শক্তি। এটিপি মানে হচ্ছে শক্তি। তো তোমাদের বইয়ে দেখবে একটা কথা লেখা আছে, আলোক পর্যায়ে সূর্যের যে শক্তিটা, সেটা সূর্যের যে আলোক শক্তিটা, সেটা রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে কিভাবে রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে? এই যে দেখো, ফটো মানে হচ্ছে আলো, ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যোগের প্রক্রিয়া, অর্থাৎ আলোর সাহায্যে সূর্যের যে আলোটা, সেটা এই যে ফসফেট যোগের মাধ্যমে রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে আলোক পর্যায়ে কি ঘটে? পানি থেকে অক্সিজেন হয়, এডিপি থেকে এটিপি তৈরি হয়, এবং আরো দুইটা জিনিস তৈরি হয়। সেটা হচ্ছে, এই যে পানি ভেঙে গেলে অক্সিজেন তো তৈরি হইলো, হাইড্রোজেনটাও তো তৈরি হবে এখানে, তাই না? তো এখানে আরো একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি হয়, এবং আরো একটা জিনিস তৈরি হয়, NADPH। এই কয়টা জিনিস তৈরি হয়। তাহলে সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়, আলোক পর্যায় মানে কি? এই যে পানি থেকে আমাদের অক্সিজেন তৈরি হতে হবে, এই অক্সিজেন তৈরি হওয়ার সময় কয়টা জিনিস তৈরি হচ্ছে? দেখো, এটিপি তৈরি হচ্ছে, NADPH তৈরি হচ্ছে, এবং এর সাথে হাইড্রোজেন আয়নটাও তৈরি হচ্ছে। ওকে, এই তিনটা জিনিস তৈরি হয়। আচ্ছা, তাহলে অন্ধকার পর্যায় মানে কি, বা আলোক নিরপেক্ষ পর্যায় মানে কি ভাইয়া? যেই পর্যায়ে বিজারণ ঘটে। আর বিজারণ কার ঘটে? দেখো তো, এই কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে, তাই না? তাহলে
এই যে অন্ধকার পর্যায়ে, এই অন্ধকার পর্যায়ে আসলে কোন ঘটনাটা ঘটবে বলতো? এই অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইড থেকে C6H12O6 গ্লুকোজে পরিণত হবে, কার্বন ডাই অক্সাইডটা গ্লুকোজে পরিণত হবে। তো এই যে কার্বন ডাই অক্সাইডটা যে গ্লুকোজে পরিণত হবে, এটা তিন ভাবে হইতে পারে। তাহলে তিন ভাবে হইতে পারে। কি কি ভাবে হইতে পারে? C3 চক্রের মাধ্যমে হইতে পারে, এটা হতে পারে C4 চক্রের মাধ্যমে, অথবা এটা হতে পারে ক্যাম। ক্যাম মানে কি? ক্যাম মানে হচ্ছে ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। লুসিয়ান অ্যাসিড বিপাক বা মেটাবলিজম। তো এটা আসলে মরুভূমির উদ্ভিদের ক্ষেত্রে হয়। এইটার হিসাব বাদ দাও, আমাদের বইয়ে আলোচনা করা আছে C3 আর C4। তো এই যে কার্বন ডাই অক্সাইড থেকে যে গ্লুকোজটা পরিণত হবে, এই গ্লুকোজটা পরিণত হইতে পারে কয়ভাবে? তিন ভাবে হতে পারে। C3 এর মাধ্যমে হবে হয়, অথবা C4 এর মাধ্যমে হবে, অথবা ক্যাম ক্রাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজমের মাধ্যমে হবে। ঠিক আছে, তো ক্যাম এটা নিয়ে তো বইয়ে আলোচনা নাই, আমরা শুধুমাত্র এখন C3 আর C4 নিয়ে পড়বো। আচ্ছা, তাহলে আসো C3 আর C4 এর মধ্যে যে পার্থক্যটা সেটা আমাদের জানতে হবে। তাহলে আমি এই অংশটুকুও মুছে দিই। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? কমেন্টে আমাকে জানাবা, তাহলে আমি অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, তাহলে আসো আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে C3 এবং C4 এই দুটার মধ্যে পার্থক্যটা কি। তোমাদের বইয়ে খুব অল্প কথা লেখা আছে, অল্প দু একটা লাইন লেখা আছে। তোমরা ইন্টারে উঠলে অনেক বেশি মানে এই বিষয়গুলো সম্পর্কে অনেক ভালো করে জানতে পারবা, অনেক বিস্তারিত জানতে পারবা, এবং তোমাদের মনে যত কনফিউশন সব তোমরা হায়ার লেভেলে উঠলে বা ইন্টারে উঠলে তখন তোমাদের সে কনফিউশন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তোমাদের বইয়ে যা কিছু আছে সেটা আমি লিখে দিচ্ছি, এবং এর সাথে এক্সট্রা কিছু অ্যাড করে দিচ্ছি, যাতে তোমরা খাতায় লিখলে সেই বিষয়গুলো যদি খাতায় লিখো, স্যার অবশ্যই তোমাকে একটু এক্সট্রা অ্যাটেনশন দিবে এবং তুমি ফুল নাম্বারই পাবা। ঠিক আছে, আমি যা কিছু লিখে দিচ্ছি সেগুলো লিখলে অবশ্যই ফুল নাম্বার পাবা। তাহলে C3 এবং C4 চক্র, এখান থেকে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে, এদের কিছু অপর নাম আছে। তাহলে প্রথমেই আমাদের যে বিষয়টা জানতে হবে, C3 চক্রের অপর নামটা কি। সো অপর নামটা আমাদের জানতে হবে। তো C3 চক্রের অপর নাম হচ্ছে ক্যালভিন বেনসন, আরেকটা কি যেন আছে, বেসাম। তাহলে কেলভিন বেনসন চক্র, সংক্ষেপে এটাকে বলা হয় কেলভিন চক্র। ওকে, সো এটাকে বলা হয় কেলভিন চক্র। আর C4 চক্রের অপর নাম হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। এবং সবচেয়ে বেশি এই C3 আর C4 থেকে যদি কোনো এমসিকিউ প্রশ্ন করে, একটা প্রশ্নই করবে তোমাকে, সেটা হচ্ছে C3 চক্রের, সেটা তোমাকে প্রশ্নটা করবে 2 নাম্বার, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? প্রথম স্থায়ী পদার্থ কোনটা? স্থায়ী পদার্থ। তো প্রথম স্থায়ী পদার্থ বলতে কি বোঝানো হচ্ছে সেটা এখনই বুঝবা না, ইন্টার লাইফে গিয়ে এই বিষয়টা ক্লিয়ার হবে। তো জাস্ট এখন আপাতত এতটুকুই মনে রাখো, এই C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ সেটা হচ্ছে 3PGA, 3PG অ্যাসিড, অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, আর C4 চক্রের যে প্রথম স্থায়ী পদার্থ মনে রাখো ওয়া। C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি? ওয়া। ওয়া অর্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমি সংক্ষেপে বললাম, এটা পূর্ণরূপ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আচ্ছা, তো তোমাদের মনে এই প্রশ্নটা আসে কিনা ভাইয়া, যে এটার নাম কেন C3 বা এটার নাম কেন C4? এই প্রশ্নটা তোমাদের মনে আসতেই পারে। তো কেন এটাকে C4 বলতেছি, এর কারণ হচ্ছে এই যে ওয়া বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই যৌগটাতে 4টা কার্বন আছে।
এই কারণে অর্থাৎ প্রথম স্থায়ী পদার্থে কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে। যেহেতু 4টা কার্বন আছে, এই কারণে এই চক্রটাকে বলা হয় C4। তাহলে এই যে অক্সালো এসিটিক অ্যাসিড, তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে এই অক্সালো এসিটিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট, মনে রাখো এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। 4 কার্বন বিশিষ্ট। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারতেছো এটার নাম কেন C3। কারণ এর যে প্রথম স্থায়ী পদার্থ, দেখো নামের শুরুতে আছে 3, তাহলে এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। আশা করি এখন তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে আসো 3 নম্বর যে পার্থক্যটা, সেটা হচ্ছে তাপমাত্রা। একটু বলে দিই, যদিও তোমাদের বইয়ে আলোচনা নাই তাপমাত্রা নিয়ে, আমি একটু বলে দিই তাপমাত্রা কত। তো C3 চক্রটা দেখা যায়, মনে রাখো এভাবে আমার সাথে সংখ্যাটা পড়ো, 1 2 3 4, 0 5 0 5, অর্থাৎ 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় C3 চক্রটা দেখা যায়, এবং 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বেশি তাপমাত্রায় এই C4 চক্রটা দেখা যায়। ওকে, এরপরে দেখো 3 নাম্বার 4 নাম্বার যে পার্থক্য করতে হবে, সেটা হচ্ছে এই চক্রগুলোতে কোন এনজাইমের দরকার হয়, কোন এনজাইম। সো C3 চক্রে একটা এনজাইম, খুবই সুন্দর নাম, এনজাইমটার নামটা মনে রাখো, রুবিস্কো। এনজাইমটার নাম কি ভাইয়া? এনজাইমটা হচ্ছে রুবিস্কো। আচ্ছা, আর C4 চক্রে যে এনজাইমটা, সে এনজাইমটার নাম হচ্ছে কার্বক্সিলেজ। যেহেতু কার্বন ডাই অক্সাইড যোগ করতে হবে এখানে, এনজাইমটার নাম কি? কার্বক্সিলেজ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আরো একটা পার্থক্য বলা যায়, যেমন 5 নাম্বার যে পার্থক্যটা, সেটা হচ্ছে এখানে সালোক সংশ্লেষণ। এটা তো সালোক সংশ্লেষণ হবে C3 এবং C4 চক্রের মাধ্যমে। C3 আর C4 চক্রের মাধ্যমে কি হবে আসলে? কার্বন ডাই অক্সাইডটা C6H12O6 অর্থাৎ খাদ্যে পরিণত হবে, তাই না? তাহলে কোনটাতে বেশি পরিমাণ খাদ্যে পরিণত হবে, কোনটাতে বেশি পরিমাণ গ্লুকোজ তৈরি হবে, এটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে এখানে সালোক সংশ্লেষণের হার কোনটার বেশি? সালোক সংশ্লেষণের হার, সংশ্লেষণের হার কোনটার বেশি ভাইয়া? সালোক সংশ্লেষণের হার বেশি যেটা C4 চক্র। দেখো নামটা একটু বড়, এবং ওইখানে সালোক সংশ্লেষণের হারটাও বেশি। তো এইখানে একটু সালোক সংশ্লেষণের হারটা কম, আর এইখানে সালোক সংশ্লেষণের হারটা বেশি। কেন বেশি জানো? বেশি হওয়ার কারণ হচ্ছে C4 চক্রে C3 এবং C4 দুইটা চক্রই ঘটে, মানে C4 চক্রেও C3 চক্রটা ঘটে কোন একটা পর্যায়ে গিয়ে। ঠিক আছে, তো এখনই বুঝবা না কিভাবে ঘটতেছে, এটা যখন বিস্তারিত পড়বা তখন বুঝতে পারবা ইন্টার লাইফে। সো এখন জাস্ট এতটুকুই মনে রাখো, এই C4 চক্রে C3 ও C4 চক্র একই সাথে ঘটে, একই সাথে ঘটে, একই সাথে ঘটে। এই কথাটা একটু এক্সট্রা ভাবে একটু মনে রাখো ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আর C3 চক্রে C4 চক্রটা ঘটে না, C3 চক্রে শুধুমাত্র C3টাই ঘটে, আর C4 চক্রে C3 এবং C4 দুইটা একসাথে ঘটে। এই কথাটা মনে রাখো। আরো একটা পার্থক্য আমি বলতে পারি, 6 নাম্বার যে পার্থক্যটা, সেটা হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। এইখানে যে টিস্যু সম্পর্কে আমি একটু বলে দিই, কোন টিস্যুতে C3 চক্র ঘটে। মনে রাখো পাতার মেসোফিল টিস্যু, এটা হচ্ছে পাতার মেসোফিল টিস্যু, মেসোফিল টিস্যু। আর এখানে দুই ধরনের টিস্যু আছে, একটা হচ্ছে মেসোফিল, একটা হচ্ছে মেসোফিল, আর একটা হচ্ছে বান্ডল শীথ, বান্ডল শীথ টিস্যু। এই কথাটা মনে রাখো ভাইয়া। এবং সর্বশেষ যে পার্থক্যটা 7 নাম্বার, উদাহরণটা বলে দিই একটু, উদাহরণ হচ্ছে আমরা আমাদের চারপাশে যে গাছগুলা নরমালি দেখি, আম জাম কাঁঠাল, এই যে অধিকাংশ যে গাছ, সেই অধিকাংশ গাছে C3 চক্রটা ঘটে। তাহলে উদাহরণটা এটা কি? এটা হচ্ছে অধিকাংশ গাছ, অধিকাংশ। এবং C4 চক্রটা কোথায় ঘটে? এটা ঘটে
কয়েকটা নাম একদম মুখস্থ করে ফেলো, ঠাডা মুখস্থ। ইক্ষু মানে কি আখ, ভুট্টা ভুট্টা এবং ঘাস। তাহলে ঘাসের মধ্যে কি কি আছে তোমাদের বইয়ে? যেমন অ্যামারান্থাস ঘাস আছে, নোটে ঘাস, গিনি ঘাস। ওকে, সো ঘাস ঘাস বললে সেটা হচ্ছে C4, ঠিক আছে? যেমন নোটে ঘাস, নোটে, এরপরে অ্যামারান্থাস এবং গিনি। সো এই ঘাসগুলাতে কি ঘটে? এই ঘাসগুলাতে C4 চক্র ঘটে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য। আমি লাস্ট আর 2-3টি ইনফরমেশন দিয়ে ক্লাসটা আজকে শেষ করব। সেটা হচ্ছে ভাইয়া, দেখো, তোমরা কি জানো যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কত? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বায়ুমণ্ডলে খুবই কম, ঠিক আছে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা হচ্ছে 0.03%। শুধুমাত্র এই যে দেখো, পুরা আমাদের বিশ্বের যত বায়ুমণ্ডল আছে, আমাদের চারপাশে যত বায়ু আছে, এর প্রায় 78%ই হচ্ছে নাইট্রোজেন। এর বায়ুমণ্ডলের 78%ই হচ্ছে নাইট্রোজেন, 20% হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো, আমাদের বায়ুমণ্ডলের প্রায় 98%-এরও ওপরে শুধুমাত্র নাইট্রোজেন আর অক্সিজেন, বুঝছো? তাহলে বাকি যে অংশটুকু, বাকি যত গ্যাস আছে সব হচ্ছে এই 1.5% বা 2%-এর মধ্যেই। তাহলে এর মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.03 বায়ুমণ্ডলে। কিন্তু যদি বলা হয় যে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে একটু বেশি, 0.3%। 0.3%। আশা করি বুঝতে পেরেছো। এবং যেহেতু পানির ভেতরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, আর এই কার্বন ডাই অক্সাইড দিয়েই সালোক সংশ্লেষণটা হয়, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয়, ভাইয়া বলো তো কোনটার সালোক সংশ্লেষণের হার বেশি, জলীয় উদ্ভিদের নাকি স্থলজ উদ্ভিদের? তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই জলীয় উদ্ভিদে। কেন? কারণ জলীয় উদ্ভিদে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি। তো তোমাকে এই টাইপের প্রশ্ন করতে পারে, একটু ট্রিকি কোশ্চেন করতে পারে। তোমাকে একটা উদ্ভিদ দিয়ে দিল, ধরে নাও যে তোমাকে বললো কচুরিপানা, কচুরিপানায় সালোক সংশ্লেষণের হার কেমন? আচ্ছা, দুইটা উদ্ভিদ দিয়ে দিল, যে একটা কচুরিপানা আর একটা হচ্ছে আম গাছ, কোনটাতে সালোক সংশ্লেষণের হার বেশি? সেটা জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি। এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই একটা কথাই মনে রাখো, এটার মাধ্যমে ক্লাসটা শেষ করব। এখানে সালোক সংশ্লেষণের যে হার সেটা বেশি। সো এই হচ্ছে বিষয়। তাহলে দেখো, আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে অনেক কিছু পড়ছি। শেষের কিছু টপিক বাকি আছে, যেমন প্রভাবক, সেটা নিয়ে অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা মানে আমি যতটুকু পড়াইছি সালোক সংশ্লেষণ থেকে, আমার মনে হয় না আমি কোনো টপিক বাদ দিয়েছি। সবগুলা টপিক খুব সুন্দর মতো বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে কোশ্চেনটা করতে পারো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টাটা।